নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন ট্যাশ গরুর ইভেন্ট ট্যাশ এক গল্প অনেক থেকে মোহনা দেবরায়ের লেখা রক্তবিম্ব। গল্পটি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। প্রধান চরিত্রে রয়েছে পাপড়ি ও শীতল কাকিমা। শুরু হতে চলেছে মোহনা দেবরায়ের লেখা রক্তবিম্ব। এই ঘরটায় আলো আসে না। আমার ভালোও লাগে না বেশি আলো। অন্ধকারটাকেই বড্ড ভালোবেসে ফেলেছি এখন। মানে বাঁচতে বাধ্য হয়েছি আর কি। এই ঘর ছেড়ে ওরা আমাকে বেরোতে দেয় না। আমার আমার দরকারও নেই বেরিয়ে ওই আলোর মধ্যে যাওয়ার। কি সুন্দর ঠান্ডা অন্ধকার এখানে। কবে থেকে এই ঘরটায় আছি আমি? কত দিন, মাস না বছর? বোধহয় অনন্তকাল। কখন সকাল হয় কখন রাত জানতেই পারি না অনেককাল। মুহূর্তগুলো একে অপরের থেকে আলাদা করতে পারি না আর। স্মৃতি জিনিসটা থমকে গেছে সেই ঘটনার রাত্রে। কতদিন আগে হবে? আচ্ছা, আমার এই অনন্তকালটা কতটা সময় নিয়ে তৈরি বলতে পারবেন? 17, 18 বছর তাই হবে হয়তো, বা তার বেশিও হতে পারে সুস্থ মানুষদের হিসেবে। সুস্থ কথাটা মনে পড়তেই হাসি পেয়ে যায় আমার। চোখের জল এসে যায় হাসতে হাসতে। সুস্থ অসুস্থ, বাস্তব অবাস্তবের পার্থক্যগুলো জীবন থেকে স্থায়ীভাবে মুছে দিতে একটা রাতের কয়েকটা ঘটনাই যথেষ্ট। আর আমার কাজই এখন ওটা। চোখ বন্ধ করে খারাপ হয়ে যাওয়া রেকর্ডের মতো সেই রাত্রির ঘটনাগুলো মাথার ভেতর চালানো, বারবার বারবার বারবার। শীতল কাকিমা যখন নববধূর সাজে প্রথম আমাদের বাড়িতে আসে, এক নজরেই তাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল আমার। কতই বা বয়স তখন তার, 18 কি 19, আমার চেয়ে অল্পই বড়। পান পাতার মতো মুখ, চোখ দুটো কি মায়া ভরা। কেঁদে কেঁদে বুঝি একটু ফুলে গিয়েছে। জানি না কেন আমার সবুজ মনটি স্নেহ আর আবেগে সিক্ত হয়ে উঠেছিল তাকে দেখে। হঠাৎ কান্না পেয়ে গিয়েছিল খুব। কিন্তু বধূবরণের সময় কান্নাকাটি করা ঘোর অলক্ষণ। তাই কোনো রকমে ছুটে পালিয়ে এসেছিলাম তার সামনে থেকে। বুকের ভেতরটা মুচড়ে উঠছিল বারবার। মনে হয়েছিল, আচ্ছা একদিন আমাকেও চলে যেতে হবে মায়ের কাছ থেকে, দূরে কোথাও। ঠাম্মার মতোই কোনো মহিলা বরণ করবে আমাকেও। সে কি আবার মায়ের মতো এত সুন্দর হবে? সেই সেবারের মতো অসময়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে অসুখ বাঁধালে মায়ের মতো সারা রাত কি জেগে বসে থাকবে শিয়র পানে? জলপট্টি দেবে, আমি জ্বরের ঘোরে ভুল বকলে মাথায় হাত বুলিয়ে দেবে কি? আর ভাবতে ইচ্ছে হয়নি। ঘরে গিয়ে বিছানায় মুখ গুজে শুয়ে পড়েছিলাম চুপচাপ। ঘুমিয়ে পড়েছিলাম কখন যেন। কাজের বাড়ি বলেই বোধহয় কেউ সেভাবে খোঁজ নিতে আসেনি।
ঘুম যখন ভাঙল চারিদিকে তখন তাকিয়ে দেখি একেবারে খুঁটখুঁটে অন্ধকার। ঘরে কেউ একখানা হ্যারিকেনও জেলে দিয়ে যাওয়ার ফুরসত পায়নি। আমাদের যৌথ পরিবার হলেও একান্নবর্তী নয়। আমার স্কুল মাস্টার বাবা যা আয় করেন তাতে 3 সন্তান সহ পরিবারের ভরণ পোষণ চলে বটে, কিন্তু ঘরে বিদ্যুতের বিলাসিতা চলে না। আমার মেজ কাকার ঘরে অবশ্য আছে ইলেকট্রিসিটি। আমাদের 3 ভাই বোনের মতো স্কুলে পড়া 2টি ছেলে মেয়ে ওদের ঘরেও রয়েছে। কিন্তু আমার মায়ের কড়া নির্দেশ, সন্ধেবেলা ইলেকট্রিক আলোর লোভে যেন বই খাতা নিয়ে মেজ কাকার ঘরে আমরা কোনোভাবেই পড়তে না যাই। তাতে নাকি আমার বাবাকে অসম্মান করা হয়। তা এখন অবশ্য শীতকাল, এই সময় হ্যারিকেন কি লণ্ঠনের উত্তাপটা নেহাত মন্দ লাগে না। সেজু আর কাকা দুজনেই পরিবার নিয়ে ভিন্ন। ছোট কাকা অবশ্য আমাদের সাথেই থাকে, কাল তারই বিয়ে গেছে। সেই উপলক্ষে বাড়ি একেবারে সরগরম। শুধু এই অবেলায় আমি কেমন করে ঘুমিয়ে পড়লাম এইটা ভেবে একটু অবাক লাগছে আমার। এমনকি ঘুম ভাঙার পরেও একটা অদ্ভুত মন খারাপের চাদর যেন ঘিরে রেখেছে আমার চেতনাকে। হাজার চেষ্টাতেও সরানো যাচ্ছে না সেটা। আমি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালাম। নিচে বারান্দা আর উঠোন থেকে ভেসে আসছে কোলাহল। আজ নবদম্পতির কাল রাত্রি, নববধূর বিশ্রামের দিন। কাল আবার তার হাত দিয়ে অন্ন পরিবেশন করিয়ে তাকে এই চাটুজ্জে বাড়ির কুলবধূ হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়া হবে। তারপর ফুলশয্যা। এসবই আমি শুনেছি ঠাম্মার মুখে। নাতনিদের সাথে এরকমই গুছিয়ে বড়দের মতো করে কথা বলেন তিনি। কেউ হাসলে গম্ভীর গলায় বলেন, এখন থেকেই মেয়েগুলোকে সব শিখিয়ে পড়িয়ে রাখতে হবে বই কি, না হলে যখন পরের বাড়ি যাবে ওদের আর কি, সংসার বুদ্ধি না থাকলে গঞ্জনা তো শুনতে হবে আমাদেরই। এই কথার উত্তরে কেউ অবশ্য আর কিচ্ছু বলতে সাহস পায় না। তবে গুছিয়ে কথা বলতে নাকি আমিও ভালো পারি। বাবা বলেন, তার আশা বড় হয়ে আমি দেশের প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্বশালী একজন মহিলা হব। অন্ধকারের মধ্যেই পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি আমি। উঠোন থেকে হালকা আলোর আভা এসে পড়েছে উপরের বারান্দায়, কিন্তু সেটুকু বাদ দিলে গোটা দোতলাটাই ডুবে আছে অস্বাভাবিক অন্ধকারে। আজ উৎসবের দিন, বাড়ির একটা তলায় কেউ কোনো আলো জ্বালেনি কেন? এদিক ওদিক তাকিয়েও কাউকে চোখে পড়ে না। সবাই বোধহয় নিচে ব্যস্ত। সিঁড়ির দিকে পা বাড়াই আমি, কিন্তু পা আটকে যায় হঠাৎ। সিঁড়ির ঠিক পাশের ঘরটা বেশিরভাগ সময় বন্ধই পড়ে থাকে। ইদানিং খুলে পরিষ্কার করা হয়েছে আজকের রাত্রিটার জন্যেই। নববধূ কাল রাত্রি যাপন করবে ওই ঘরেই, তার 2 ননদ অর্থাৎ আমার 2 পিসির সাথে। ঘরটা এখন খোলা, ভুল বললাম, দরজাটা ভেজানো। ঘরটা ফাঁকাই আমি ভেবে নিতাম যদি না ভেতর থেকে একটা বিজাতীয় ধরনের শব্দ ভেসে আসতো। কেউ যেন কাঁদছে, ঠিক ফুপিয়ে কান্না নয়, ভয়ের কান্না, যেন যেন কাঁদছে আর কাঁপছে। কে? ভেতরে কে? দরজার কাছে দাঁড়িয়ে গলা তুলে বললাম আমি। কান্নার আওয়াজটা থেমে গেল তৎক্ষণাৎ। শোনা গেল মৃদু চুরির ক্ষণক্ষণ। কয়েক মুহূর্ত পর খুলে গেল কপাট, আর আমি স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম। শীতল কাকিমা, যাকে ঘিরেই আজ এত হুল্লোড়, যার আগমন উপলক্ষে গোটা বাড়িতে এত প্রাণ, সেই ছোট কাকিমা কিনা ঘরের দোর বন্ধ করে নিজেকে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন। উঠোনের বড় হ্যাজাকগুলো থেকে যেটুকু আলো দোতলার এই বারান্দার নাগালে এসে পড়েছে তাতে অস্পষ্ট বোঝা যাচ্ছে কাকিমার মুখ। তার 2 চোখে যেন রাজ্যের ক্লান্তি।
নতুন বউয়ের যেভাবে থাকা উচিত সেই আন্দাজে চুল অনেকটা অবিন্যস্ত। জাম রঙের তসর শাড়িটা অগোছালোভাবে লেপ্টে রয়েছে শরীরের সাথে। আর এটা অবশ্য আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু ঠোঁট দুটো যেন অল্প অল্প কাঁপছে। তাকে দেখেই বুকটা মুহূর্তে খালি হয়ে গেল আমার। অস্ফুটে বললাম, ছোট কাকিমা, তো আপনি এখানে? সবাই তো। আমার প্রায় কাছাকাছি বয়সী শীতল কাকিমাকে যদিও অনায়াসেই তুমি করে বলতে পারতাম, কিন্তু কেন জানি না খুব আঁতকালো। হয়তো তার চেহারার উদ্ভ্রান্ত ভাব দেখে। কাল ছোট কাকার বিয়েতে বরযাত্রী গিয়ে শীতল কাকিমার গলা শুনেছি, কিন্তু এখন যে কণ্ঠে উত্তরটা ভেসে এলো তার মুখ থেকে, সেরকম কণ্ঠ শুধু শীতল কাকিমা কেন, পৃথিবীর কোনো মানুষের মুখ থেকে কোনোদিন শুনেছি বলে তো মনে পড়ে না। অদ্ভুত মোটা আর বিকৃত সেই কণ্ঠস্বর। ওখানে ওখানে বড্ড আলো, বড্ড আলো। এইটুকু কথার পরেই আবার ঘরের ভিতরের অন্ধকারে অদৃশ্য হলো তার দেহ। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো? কাকিমার চোখে কোনো সমস্যা আছে নাকি? এখন বিয়ের প্রথম দিনেই যদি এই কথা বাড়ির লোকেদের কাছে ফাঁস হয় তো কুরুক্ষেত্র হবে। না, ব্যাপারটা বোঝা দরকার। তবু দরজার বাইরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করি আমি। ঢুকবো? কেন জানি সম্পূর্ণ সাহস পাচ্ছি না। নববিবাহিতা এই মহিলার আচরণ বড় বেশি দুর্বোধ্য ঠেকছে। ঢুকেই পড়ি শেষ পর্যন্ত। একেবারে নিশ্ছিদ্র অন্ধকার ঘর। যতদূর জানি এই ঘরে একটা খাট আছে, দরজার ঠিক উল্টো দিকের দেওয়ালটাতেই। সেই খাটে গিয়েই সম্ভবত বসেছে আমার নতুন কাকিমা। আন্দাজে পা ফেলে এগিয়ে যায়। মৃদু গলায় ডাকি, কাকিমা, শরীর ঠিক আছে তো? এতটা পথ যাত্রার পর অবশ্য ক্লান্ত থাকারই কথা। শরীরের কিচ্ছু হয়নি, শরীর একদম ঠিক আছে, ঠিক আছে। আবার সেই রকম গলায় উত্তর। হাত বাড়িয়ে খাটের একটা কোণা স্পর্শ করি আমি। তারপর হাতড়ে হাতড়ে একটু ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। কেন জানি না মনে হচ্ছিল শীতল কাকিমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন। অস্বস্তির প্রভাবটা গলা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে বলি, কাকিমা, তোমায় তুমি করে বলছি, কিছু মনে করো না। আমার যে বছর 6-এর বেশি বড় হবে না তুমি। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ভয়টয় করছে? মায়ের কথা মনে পড়ছে? কিছু হলে কিন্তু আমায় বলতে পারো। আমরা সবাই কিন্তু তোমারই আপনজন। আচ্ছা, তুমি আমায় চিনতে পেরেছো তো? আমি তোমার বড় ভাসুরের বড় মেয়ে, পাপড়ি। না, আমার আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু। আমি আন্দাজে একটা হাত বাড়িয়ে তার হাতটা স্পর্শ করতে চাইলাম। মনে হলো যে কোনো কারণেই হোক খুব বিক্ষিপ্ত হয়ে আছে আমার এই নতুন কাকিমার মনটি। আমার কর্তব্য তাকে সাধ্যমতো ভরসা দেওয়া, সাহস জোগানো। তাকে দেখে আমার মনে যে মমতার ভাব জন্মেছিল সেটা আবার ফিরে এলো। যদিও হাত বাড়িয়ে খুঁজে পেলাম না তার হাতটা। নরম গলায় জিজ্ঞেস করলাম, কেন এত অস্থির হচ্ছ কাকিমণি? বুঝতে পারলাম একটা দমবন্ধ ফোঁপানিতে ভেঙে পড়েছে ওপাশের মানুষটি। আমি চুপ করে রইলাম। সময় দিলাম অসহায় মানুষটাকে। অন্ধকারের মধ্যেই
বেশ অনুভব করছিলাম হাহাকারের দমক বাড়ছে তার। কিছুক্ষণ পরে একটু সুস্থির হয়ে কয়েকবার কেশে নিয়ে অদ্ভুত এক ফ্যাঁসে গলায় শীতল কাকিমা বলে উঠল, ও আমাকে ছাড়বে না বাপরে, আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। আমি একটুক্ষণ চুপ করে থেকে কথাটা বোঝার চেষ্টা করলাম। ছাড়বে না, মুক্তি নেই। হঠাৎ এই উৎসব মুখরিত বাড়ির আধারে নিমজ্জিত দোতলায় নিকষ অন্ধকার একটি ঘরের মধ্যে বাড়ির নবতম এবং প্রায় অপরিচিত সদস্যটির সঙ্গে আমি বসে আছি, যে স্পষ্টতই অপ্রকৃতিস্থ আচরণ করছে। এই কথাটা মনে হতেই একটা ভীষণ অস্বস্তি আর ভয় পাকে পাকে জড়িয়ে ফেলল আমাকে। গলাটাকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বললাম, কে তোমায় ছাড়বে না কাকিমণি? কার কথা বলছো তুমি? ওই তো যার ভয়ে মাথা ধরার অজুহাত দিয়ে নিচ থেকে পালিয়ে এসেছি, যার ভয়ে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়েছি, যে কটা ঘরে আলো জ্বলতে দেখেছি নিচে হাতে যত্ন করে নিভিয়েছি যার ভয়ে, সে। মানে কি বলছো তুমি? তুমি নিভিয়েছো দোতলার সব আলো? আমার ঘরের আলোটাও কি তুমি? বিশ্বাস করো বাপরি, আমি তোমাকে ভয় পাওয়াতে চাইনি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না। উপরের ঘরে এসে যে কটা ঘর দেখেছি ফাঁকা, সব কটা ঘরের হ্যারিকেনে সলতে একেবারে নামিয়ে দিয়েছি। এখন আলো সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়। কি হয়েছে এখন? আর আলোগুলো যে তুমি নিভিয়ে দিলে, কেউ কিছু বললো না তোমায়? না, কে কি বলবে? কারোর অত দেখার সময় নেই নতুন বৌমা কি করলো না করলো। তাই বলে গোটা দোতলাটাকে তুমি আধারে ডুবিয়ে দিলে যে? কারোর চোখে পড়লো না? না, যে ঘরগুলো ফাঁকা ছিল শুধু সেই ঘরের আলোয় নিভিয়েছি, আর বেশিরভাগ ঘরই তো ফাঁকা, সবাই নিচে খোশ গল্পে মেতেছে। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তুমি কি বলছিলে আলো সহ্য করতে পারবে না, না কি যেন? হ্যাঁ, ওই আলো আমাকে শেষ করে দেবে, ও একেবারে শেষ করে দেবে। কে শেষ করে দেবে তোমাকে? আলো? না, আলো নয়, কিন্তু আলো থাকলেই সঙ্গে যে এসে জুটবে সে। কি বলছো তুমি কাকিমণি? আমার কাছে হেয়ালি ঠেকছে ভীষণ। কে এসে জুটবে আলো থাকলে? তোমাকে দেখে ধারণা হয়েছিল তুমি বুদ্ধিমতী মেয়ে পাপড়ি। আলো জ্বাললে কে এসে হাজির হয় তুমি জানো না? ওই ছায়া। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। সত্যি আজকে দেখছি আমার স্তম্ভিত হওয়ার সীমা পরিসীমা থাকবে না। ছায়াকে ভয় পাচ্ছে একজন বড় মানুষ, এমন ভয় যে তার জন্য আলো পর্যন্ত জ্বালতে চাইছে না। এইটা কি স্বাভাবিক? বেশ বুঝতে পারছিলাম কিছু একটা বড়সড় সমস্যা আছে শীতল কাকিমার, এবং খুব শীঘ্রই সেই সমস্যা বাড়ির আর 5 জনের কাছেও প্রকাশ পাবে। কিচ্ছু করার নেই, একটা প্রকাণ্ড অশান্তির পূর্বাভাস দেখতে পেলাম। তবুও আমার যেটুকুনি সাধ্য সেটা না করে ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। তাই স্থির গলায় বললাম, ছায়া তো আমাদের সবারই পড়ে কাকিমা, তাকে এত ভয় পাওয়ার কি আছে? বেশ কিছুক্ষণ কোনো প্রত্যুত্তর এলো না। তারপর শুনতে পেলাম তার
কাঁপা কাঁপা গলা। সকলের একটা ছায়া পড়ে পাপড়ি, একটাই ছায়া। মানে একটা ছাড়া কটা ছায়া পড়বে কাকিমা? কেন কেন আমার তো পড়ে, দুটো ছায়া পড়ে তো আমার। একটা নিরীহ কুচকুচে কালো, আমি যেখানে যাই যা করি আমাকে অনুসরণ করে, আমার বাধ্য ছায়া। আর অন্যটা? ও ও একটা শয়তান, একটা একটা অভিশাপ, আমার অভিশাপ। সব সময় আমার সঙ্গে থাকি না, শুধু যখন উফ কি লাল, যেন আমারই রক্ত দিয়ে তৈরি। আমি আর পারি না, আমি আর সহ্য করতে পারি না বাপরে, আমি আর সহ্য করতে পারি না। ছোট কাকিমা কি আবোল তাবোল বকছো তুমি? তোমার ছায়ার রং লাল। উফ, তুমি কি মন দিয়ে কোনো কথাই শোনো না পাপড়ি? আমার একটা ছায়া পড়ে, নিকষ কালো, একদম সাধারণের মতো, কিন্তু আরেকটা সব সময় আসে না, কিন্তু যখন আসে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে যায় পাপড়ি। আজ আজ হঠাৎই এসে পড়লো, আসার কথা ছিল না এত তাড়াতাড়ি, 2-3 দিন পর, সময়ের আগেই এসে পড়লো হঠাৎ। আমাকে আলোতে যেতে বলো না, আমাকে আলোতে যেতে বলো না। আলোয় বেরোলেই ওই ওই অবাধ্য ছায়াটা আমাকে ব্যঙ্গ করবে, আমাকে ঘিরে ঘিরে নাচবে, যার উপরে গিয়ে পড়বে, বুলিয়ে দেবে তার অসুচি স্পর্শ। পারবো না, আমি একদম পারবো না। তোমার কাকার যদি কিছু হয়ে যায়? আমি আন্দাজে শীতল কাকিমার দিকে আর একটু সরে গেলাম। একটু একটু করে ব্যাপারটা পরিষ্কার হচ্ছিল আমার কাছে। একটা হাত বাড়িয়ে দিলাম কাকিমার দিকে, বোধহয় হাতের বাহু স্পর্শ করলাম তার। বললাম, ছায়াটা কদিন পর চলে যাবে কাকিমা? জানি না, আমি জানি না, থাকবে 3-4 দিন তো এখন থাকবেই। কাল আমাদের ফুলসজ্জা, তোমার কাকার ওপর যদি একদম প্রথমে এরকম ছিল না জানো, সব কিছু স্বাভাবিক ছিল, কটা দিন একটু কষ্ট হতো শুধু। তারপর হঠাৎ একদিন। কি হলো কাকিমা? ওই রাক্ষসটা, উফ, কত রক্ত, আমাকে কি করলো তোমাকে? হঠাৎ প্রচণ্ড জোরে আমার হাতটা চেপে ধরল শীতল কাকিমা। অনুভব করলাম দুটো আকুল হাত খুঁজছে একটু ভরসার আশ্রয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, এখন বিশ্রাম করো। আর মনে রেখো, আমরা সবাই কিন্তু তোমার নিজের লোক, আমাদের কাছে থাকতে তোমার কোনো ভয় নেই। হাতটা একটু শিথিল হলো এবার, যেন যে ভরসাটা খুঁজছিল তার সন্ধান পেয়েছে খানিকটা। আমি বললাম, ক্লান্ত আছো তুমি, এখন নাও দেখি একটু ঘুমিয়ে পড়ো। খাওয়া হয়েছে তোমার কাকিমা? না, বললাম তো। ও, এই অন্ধকারে তো মাথা নাড়লে তুমি দেখতেও পাবে না। না,
খাওয়া হয়নি। মাথা ধরেছে বলে সাত তাড়াতাড়ি চলে এসেছি। ঘুমিয়ে যদি আজকে রাতটা অন্তত নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারি, কাল। কিন্তু একটু তো কিছু মুখে দিতেই হবে, না হলে কাল তোমার বউ ভাত বিশ্রী লাগবে যে দেখতে। তাছাড়া এতটা ধকলের পর খালি পেটে শুয়ে পড়লে শরীরও খারাপ করবে। দোহাই পাপড়ি, আমাকে আর কিচ্ছু খেতে বলো না লক্ষ্মীটি। এখন কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না, সব বমি হয়ে যাবে। এমনটাই হয় আমার। আজই কেন যে মরতে। তা বললে তো হবে না। আমি না হয় তোমার জন্য একটু সেদ্ধ ভাত আর ঝোল দিয়ে যেতে বলছি। খালি পেটে শুলে শরীর একেবারে ধসে যাবে। আর কোনো উত্তর আসে না কাকিমার তরফ থেকে। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাই আমি। মাথার ভেতর ঘুরতে থাকে শীতল কাকিমার কথাগুলো। রাক্ষস, রক্ত, কি বলতে চাইল শীতল কাকিমা? ওর গলার স্বরে এত যন্ত্রণা কেন? কি গোপন করছে আমাদের পরিবারের নবতম সদস্য? নিচে নেমে রান্নাঘরে উঁকি দিই আমি। মা, মেজ কাকিমা আর ছোট পিসি একসাথে কাজের তদারকি করছেন। যদিও অন্যদিন এই সময় দুটি আলাদা আলাদা উনুনে ফোটে আমাদের 3 পরিবারের ভাত। ছোট কাকার রাতের খাবারটা আমাদের সাথেই রান্না হয়, সকালেরটা মেজ কাকাদের সাথে। ছোট ভাইয়ের থেকে খরচ নেওয়ার প্রশ্ন অবশ্য কোনো দাদারই ছিল না। এখন অবশ্য নিয়ম পাল্টাবে। দরজা দিয়ে মুখ বাড়িয়ে গলাটা একটু তুলে আমি বলি, শীতল কাকিমার শরীরটা ভালো নেই, একটু গলা গলা ভাত আর মাছের ঝোল খেয়ে শুয়ে পড়বে। কেন? তার আবার কি হলো? মাথা ব্যথা বাড়লো বুঝি? প্রশ্নটা করে আমার ছোট পিসি। কথাটা কিভাবে পারবো সেটা কয়েক মুহূর্ত ভেবে নিয়ে নিচু স্বরে বলি, তার বোধহয় মানে শরীরটা খারাপ হয়েছে। এইবারে আরও দুজোড়া চোখ আমার দিকে নিবদ্ধ হয়, মা এবং কাকিমার। আমি দৃষ্টি সরিয়ে এমন ভাব দেখায় যেন এইমাত্র আমি কোনো কথাই বলিনি। এই হিসেবে আমি এখনো বালিকা। যদিও বয়স 13 কোটা সদ্য ছাড়িয়েছে, কিন্তু না জানি কি কারণে শরীরে যৌবন আসতে এখনো একটু দেরিই লাগছে আমার। কিন্তু তার মানে এই নয় যে বিষয়টা আমার কাছেও অজানা থাকবে, বিশেষ করে এতজন সদস্যের এই পরিবারে। কিন্তু মা, কাকিমা এরা সব সেকেলে মানুষ। যতদিন পর্যন্ত না আমাকে যুবতী বলা যাচ্ছে, ওরা চায় না ততদিন এই বিষয়ে খুব বেশি কিছু আমি জানতে পারি। কিন্তু স্কুলে পড়া, বন্ধুদের সঙ্গে মেলামেশার সুবাদে কোনো কিছুই আমার আর জানতে বাকি নেই। তার যে কি হয়েছে সে খবর তোমায় কে দিল? উনি কি নিজেই যেচে বললেন? না, ওর শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি কথা প্রসঙ্গে অনুমান করলাম। তোমাকে এত অনুমান করতে কে বলেছে? অনুমানের ঠাকুর। শীতল কাকিমা নিচে খেতে নামতে পারবে না, কি খাবে সেটাও তো বললাম। আমার হাতে দিয়ে দিলে আমি খাবারটা তাকে পৌঁছে দিয়ে আসতে পারি। ঠিক আছে, সেটা আমরা বুঝে নেব। তুমি এসো এখন। নাকি আরও কিছু বলার আছে? না, আর কিছু না। বলে আমি সরে আসি রান্নাঘরের দরজা থেকে। প্রায় এক নিঃশ্বাসে উঠোন পেরিয়ে উল্টো দিকের ঘরে, যেখানে সব ভাই বোনেরা আড্ডার আসর বসিয়েছে, সেই দিকে চলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করি কয়েক মুহূর্ত। খুব বিক্ষিপ্ত হয়ে আছে মনটা। মনে হচ্ছে শীতল কাকিমাকে নিয়ে খুব শিগগিরই একটা অশান্তির মেঘ ঘনাবে এই বাড়ির মাথায়। বয়সটা আমার খুব বেশি না হলেও সবাই বলে, আর আমি নিজেও দেখেছি, অনেক দূর অনুভব করার ক্ষমতা রাখি আমি। তাই আমারই বয়সী শ্রাবণী, পিয়ালি, সুমিতা এই ঘটনাটা শুনলে যেমন এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেবে, আমি সেটা পারবো না।
সারাক্ষণ কৌতূহল কুড়ে কুড়ে খাবে আমাকে, শেষ করে দেবে ভেতর ভেতর। হঠাৎ গোটা জগৎ সংসারের ওপর প্রচণ্ড রাগ হয় আমার, সম্পূর্ণ অকারণেই। হাতের সামনে সব কিছু আছড়ে আছড়ে ভেঙে ফেলতে ইচ্ছে করে। এই অনুভূতিটা নতুন, এমনটা আগে কখনো হয়নি। আমার আবার কি হলো? অবেলায় ঘুমিয়ে পড়ছি, অকারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর রাগ করছি, ব্যাপারটা কি? ঘরের চৌকাঠে সবে পা দিতে যাব, পেছন থেকে একটা গলা খুব আস্তে ডেকে ওঠে, বাপরে বাপরে। চমকে পেছন ফিরি আমি। একটু বেশি চমকে গেছিলাম, কে জানে কেন। কিন্তু পেছনের মানুষটিকে দেখে আশ্বস্ত না হওয়ার কিছুই ছিল না। কি ব্যাপার ছোট পিসি, কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে একটা কথা ছিল, একবার উপরে আসবি? ওপরে গিয়ে বসার প্রস্তাবটা খুব একটা ভালো লাগে না আমার, তবু বিপক্ষ যুক্তিতেই বা কী দেব, তাই একটু ইতস্তত করে বললুম, হ্যাঁ চলো। আমাদের ঘরে নিয়ে এলাম ছোট পিসিকে। চোখ শুয়ে আসার পর একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম হ্যারিকেনটা। পোলতেটা একেবারে নামিয়ে ঘরের এক কোণে রাখা। উস্কে দিলাম সেটাকে। খাটের ওপর বসলাম দুজনে। কি ব্যাপার বলতো? শীতল কি বলেছে তোকে? প্রশ্নটা শুনেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল। তাই তো, শীতল কাকিমা তো ছোট পিসির শ্বশুরবাড়ির কেমন যেন লতায় পাতায় আত্মীয়। সেই সুবাদেই তো সম্বন্ধটা এসেছিল ছোট কাকার সাথে। ইস, এটা এতক্ষণ মনে পড়েনি কেন? ছোট পিসি তো শীতল কাকিমাকে বিয়ের আগে থেকেই চিনত। আমি বললাম, খুব অদ্ভুত একটা কথা বললো জানো ছোট পিসি। মনে হচ্ছে এটা নিয়ে খুব শিগগিরই অশান্তি বাঁধবে বাড়িতে। ঠাম্মা এই বললেন বলে যে চাপাচুপি দিয়ে পাগল ছাগল মেয়ে গছিয়ে দিয়েছে ওরা। শীতল আমার জ্যাঠতুতো ভাসুরের একমাত্র মেয়ে, খুব আদরে মানুষ, কিন্তু ওর ওই সমস্যাটাই। কি সমস্যা গো পিসি? তার আগে বল, ও তোকে কতদূর কি বলেছে? ওর ছায়া নিয়ে কি একটা ভীতি আছে, সেই জন্য আলোর কাছে যেতে চায় না। তবে এই ভয়টা সব সময় ওর সাথে থাকে না, শুধুমাত্র মাসের কটা দিনই। এটা তুই কি করে বুঝলি? বলতে পারো একটু বুদ্ধি খাটিয়ে। শীতল কাকিমা বারবার বলছিল এটা নাকি এক্ষুনি হওয়ার ছিল না, আরও কটা দিন সময় ছিল। বারবার ওর এই সব কথা বলার ধরন দেখে আন্দাজ করলাম শীতলের জীবনে কিছু একটা বড়সড় সমস্যা আছে। ওর এই ভীতিটা বহু দিনেরই, জানিস। কিন্তু ওইটুকুনি বাদ দিলে রূপে গুণে এমন আর একটা মেয়ে খুঁজে দেখা আমায়। আর বাপরে, লক্ষ্মী মা আমার, আমাদের মাকে যেন খবরদার বলিস না যে শীতলের কোনো একটা অস্বাভাবিকতার বিষয়ে আমি আগে থেকে জানতাম। আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে তাহলে। আমার বিচার বুদ্ধির ওপর দেখছি তোমার অগাধ আস্থা ছোট পিসি। না না, আমি জানি তুই কখনোই। আচ্ছা আচ্ছা, বেশ, ওসব কথা বাদ দাও। এখন বলো তো, শীতল কাকিমার ঘটনাটা কি? কবে থেকে এরম করছে ও? সেটা আমিও ঠিক জানি না রে, তবে একবার একটা ঘটনা হয়েছিল, বিভৎস ঘটনা। আজও জানা যায়নি আসলে ব্যাপারটা কি হয়েছিল। বছর 7 আগে একদিন আমার ওই জ্যাঠতুতো ভাসুরের এক দুঃসম্পর্কের শালা। আমি বলছি। দরজার কাছ থেকে একটা বিকট স্বর ভেসে আসে। আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যায়। দরজার কাছে এসে যে দাঁড়িয়েছে, তার আগমনটাই বোধহয় এই মুহূর্তে এই ঘরে সবচেয়ে অনভিপ্রেত। মাথার চুল এলোমেলো, একটু আগে যেমন দেখে গেছি পরনের শাড়িটার অবস্থা এখন তার চেয়েও বেশি বেসামাল। এই শীতেও সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। কপালে সিঁদুরের ছোট্ট টিপটার সাথে সেটা মিশে একটা অনির্বচনীয় দৃশ্য রচনা করেছে। সারা মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ।
শুধু শুধু চোখ দুটো কি অস্বাভাবিক উজ্জ্বল। হ্যারিকেনের মৃদু আলো সেখানে প্রতিফলিত হচ্ছে বিদ্যুতের মতো। শীতল কাকিমা, তুমি ঘুমোওনি? ঘুমোতে আর দিলি কই, আলো জ্বাললি তো এসে। এখন আবার গল্প জুড়েছিস, খুব মজা তাই না? শীতল কাকিমা তার লাল ছায়ার নাগাল থেকে বাঁচার জন্য অন্ধকারে পালিয়ে পালিয়ে বেড়াক, আর তোরা পিসি ভাইজিতে বসে এখানে মনের আনন্দে সুখ দুঃখের গল্প কর। তবে একটা কথা মাথায় রাখিস, ওই ছায়াটা কিন্তু আমার কোনো ক্ষতি করে না, কখনো করবেও না। বরং সবচেয়ে বেশি বিপদকার জানিস তোর ছোট কাকার। এই অবস্থায় কাল ফুলশয্যার রাত্রে সে যখন আমাকে ছুঁতে আসবে, আমার ওই সর্বনেশে লাল ছায়াটা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। রক্তে ভেসে যাবে আমাদের বিছানা বালিশ, ঠিক যেমন এইবার শীতল, তুমি আমি নয় ঠাকুরজি, ওই লম্পটটাকে সেই দিন শেষ করেছিল আমার রক্ষক, আমার ওই লাল ছায়া। আমার মায়ের পেয়ারের ভাই, আমার পেয়ারের মামা, কত পেয়ারের রে, যে নিজের ভাগ্নির দিকেই নোংরা হাত বাড়াতে আসে। শরীরে রক্ত হওয়ার পর থেকে আমি মাঝে মাঝেই দেখতে পেতাম ওই ছায়াকে, কিন্তু মনের ভুল বলে উড়িয়ে দিতাম প্রত্যেকবার। আর কষ্ট হতো এত যে ওই সব দিকে নজর দেওয়ার মতো অবস্থায় থাকতো না, আর সব সময় সে দেখাও দিত না। কিন্তু সেই দিন বাড়িতে কেউ ছিল না, সেই নিয়ে বোধহয় তৃতীয়বার রক্তপাত হচ্ছিল আমার। জামায় বোধহয় কিছু লেগেও ছিল। আমি কলবারে নিচু হয়ে কি যেন করছিলাম, মামা নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছিল আমার। আচমকাই কোমরে একটা অস্বস্তি ছোঁয়া পেয়ে হয়তো পিছনে ঘুরেছিলাম, মামাকে দেখেছিলাম। আর তার দু চোখে যেটা দেখেছিলাম সেটা বর্ণনা করার মতো ভাষা নেই। লোভ, হিংস্রতা, লালসা সব একসাথে মিশিয়ে দিলেও বোধহয় ওই রকম কদর্য অভিব্যক্তি ফুটবে না। আমার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে পিশাচটা বলেছিল, তুই বড় হয়ে গেছিস শীতল, অনেক বড়। বলেই এক পা করে এগিয়ে এসেছিল আমার দিকে। শক্ত শক্ত আঙুল দিয়ে খামচে ধরেছিল আমার চিবুকটা। সারা শরীরে ঘেন্নার স্রোত ছুটেছিল আমার। নিজেকে ছাড়িয়ে নেওয়ার যখন আপ্রাণ চেষ্টা করছি, আচমকাই লক্ষ্য করেছিলাম ঝকঝকে সূর্যের আলোয় একটা নয়, আমার দুটো ছায়া খেলা করছে কলতলার মাটিতে। এক কুচকুচে কালো নিরীহ, অন্যটা রক্তের মতো লাল, দুর্দম। ধীরে ধীরে বড় হয়ে উঠছিল দ্বিতীয় ছায়াটা। মুহূর্তের মধ্যে আমাকে মুক্ত করেছিল আসন্ন বিপদ থেকে, ওই পাষণ্ডটার হাত থেকে। আমি জ্ঞান হারিয়েছিলাম। পরে শুনেছিলাম মাথার খুলিটা প্রায় দুটুকরো হয়ে যাওয়া অবস্থায় মামাকে কলপাড়ে পাওয়া গিয়েছিল। কলের হাতলেও নাকি রক্ত লেগেছিল। কল পাম্প করতে গিয়ে যে অসাবধানে এই বিষয়টা ঘটেছিল সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। আর আমি যে মামার চিৎকার শুনে কলতলায় এসে ওই বীভৎস দৃশ্য দেখে অজ্ঞান হয়েছিলাম, সেটা নিয়েও
কোনো মতবিরোধ দেখা দেয়নি। পুলিশের ঝামেলাও এড়ানো গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু আমার স্থির বিশ্বাস, সব সময়ই ছায়াটা আমার সঙ্গে সঙ্গে থাকে। শুধু এই কটা দিনেই ওকে আমি দেখতে পাই মাত্র। অন্ধকারেও আমাকে ছাড়ে বলে মনে হয় না, হয়তো প্রয়োজনের অভাবে লুকিয়ে থাকে। কিন্তু কিন্তু আমার না আমার বড় কষ্ট হয়, বড় ভয় করে। ও তো পার্থক্য করতে পারে না, পার্থক্য করতে পারে না যে কে হাত বাড়াচ্ছে ভালোবাসায় আর কি লালসায়। ওই আমার সবচেয়ে বড় রক্ষাকর্তা, আর ওই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। আমি জানি অন্ধকারের মধ্যেও ঠিক কথা শেষ করে দম নেয় শীতল কাকিমা। কিন্তু যুগপৎ আমার এবং ছোট পিসির ততক্ষণে দম বন্ধ হয়ে গিয়েছে। এইসব কি শুনছি? শীতল কাকিমা একজন খুনি, আসামি, তাও আবার চেষে খুনি নয়, উন্মাদ বিকারগ্রস্ত খুনি, যে নিজের খুনের দায়ভার চাপায় একটা কাল্পনিক ছায়ার ওপর। একে নিয়ে ঘর কি করে করবে আমার ছোট কাকা? এই কোন পরিস্থিতিতে ফেসে গেল আমার পরিবার। শীতল কাকিমা ততক্ষণে বসে পড়েছে খড়ের মেঝেতে। হ্যারিকেনের মৃদু আলোয় দেয়ালের গায়ে কাঁপছে তার প্রকাণ্ড অস্থির ছায়া। ভালো করে ছায়াটার দিকে তাকাই আমি। কুচকুচে কালো নির্বিবাদী একটা ছায়া, কিন্তু শীতল কাকিমা তাকিয়ে আছে দেওয়ালের অন্য একটা দিকে। মৃদু মৃদু হাসছে, যেন এইমাত্র একটা দারুণ রসিকতা করা হয়েছে তার সাথে। হঠাৎ একটা আত্মসচেতনতায় ভরে যায় আমার গোটা দেহ। কি যেন একটা ঘটছে আমার দেহের মধ্যে, কি যেন হচ্ছে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। সারা শরীর মুহূর্তে পাথর হয়ে যায় আমার। বিদ্যুৎ চমকের মতো পরিষ্কার হয়ে যায় অবেলায় ঘুম পাওয়া এবং অকারণে মেজাজ খিচড়ে যাওয়ার আসল কারণ। মুহূর্তে শীতল কাকিমার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই আমি। আমার লক্ষ্য মা। আধো আলোকিত বারান্দাটা পেরোতে গিয়ে আচমকাই কার সঙ্গে যেন ধাক্কা লেগে যায়। দুটো বলিষ্ঠ হাত মুহূর্তে চাপটে ধরে আমায়। আরে 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 বাপরে, কোথায় যাচ্ছিস? তোর সাথে যে আমার ভীষণ দরকার ছিল। একটু ওদিকে চ। গলাটা চিনতে পারি আমি। নিহারদা, মেজো কাকিমার আপন ভাই। হাত দুটো কিন্তু ততক্ষণে আমাকে টেনে নিয়ে যাচ্ছে বারান্দার অন্য প্রান্তে। আমার দেহের বিভিন্ন অংশের উপর দিয়ে তার লোভী চলাফেরা অনুভব করতে পারছি আমি। আমাকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা অনুসরণ করতে হয় আমায়। হঠাৎ কোন মরিয়া উপজ্ঞার ফলে আমি জানি না, কোনো রকমে মাথা ঘুরিয়ে নিজের বাধ্য অনুসারী ছায়াটার দিকে তাকাই আমি। যদিও এই স্বল্প আলোয় তার অস্তিত্ব আবিষ্কার করা কঠিন, তবু আমার ভ্রমই হবে। কিন্তু মানে মনে হলো যেন স্পষ্ট দেখলাম একটা বিলীন প্রায় কালো ছায়ার সাথে সাথে
এই আধো অন্ধকারে আমাকে অনুসরণ করে আসছে আরও একটা ছায়া। হ্যাঁ, একটা স্পষ্ট ছায়া, স্পষ্ট স্পষ্ট আর রক্তাভ। না না, শুধু শুধু রক্তাভ নয়, লাল, টকটকে লাল। আকারে একটু একটু করে বড় হচ্ছে সেটা, এগিয়ে যাচ্ছে নিহারদার দিকে। আমি অনুভব করছি ধীরে ধীরে শিথিল হচ্ছে শয়তানটার বজ্রমুষ্টি। হঠাৎ হঠাৎ একটা অমানসিক চিৎকারে ভরে যায় পুরো দোতলাটা। ব্যাস, আর আর আমার আর আমার কিচ্ছু মনে নেই। শুনছিলেন ট্যাশ গরুর ইভেন্ট -1 গল্প অনেক থেকে মোহনা দেবরায়ের লেখা রক্তবিম্ব। গল্পের কথক সুতপা, পাপড়ির ছোটবেলা দেবস্মিতা, শীতলের চরিত্রে পূজা, পাপড়ির মা দেবশ্রী, পিসি মঞ্জুরি ও নিহারের ভূমিকায় সৌভিক। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে কৃষ্ণেন্দু। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।